মানবতা বিরোধী অপরাধের মামলায় বেকসুর খালাস পেয়েছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের বেঞ্চ সকালে এ রায় ঘোষণা করেন। মুক্তিযুদ্ধকালে মানবতা বিরোধী অপরাধের মামলায় রিভিউ আবেদনের পরিপ্রেক্ষিতে আপিলে খালাস পাওয়ার ঘটনা এটি প্রথম। দুপুরে রায়ের সংক্ষিপ্তসারে সই করেন 7 বিচারপতি। পরে তা ট্রাইব্যুনালে যায়। বিকেল 5টার পরে এটিএম আজহারের মুক্তির আদেশ কাশিমপুর কারাগারে পৌঁছায়। রিপোর্ট। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় 2014 সালের 30 ডিসেম্বর জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ের বিরুদ্ধে আপিলে মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন আপিল বিভাগ। এরপর রিভিউ চেয়ে আপিল করলে 5 আগস্ট সরকার পতনের পর আবেদন মঞ্জুর করেন আদালত। গত 6 ও 8 মে শুনানি শেষে মঙ্গলবার এটিএম আজহারুলকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়ে রায় দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ। যে সমস্ত তথ্য প্রমাণ আদালতে হাজির করা হয়েছিল, অতীতের আপিল বিভাগ তা সঠিকভাবে বিবেচনা করতে ব্যর্থ হয়েছে। ফলশ্রুতিতে আজকে জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেব কে বেকসুর খালাস প্রদান করেছেন। জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেব সৌভাগ্যবান, তিনি ন্যায় বিচার পেয়েছেন, আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রেখেছিলেন। তাই আমরা এটাও মনে করি এই রায়ের মাধ্যমে সিন্ডিকেটেড ইনজাস্টিসের অবসান হয়েছে। বাকি মামলাগুলোকেও আমলে নিয়ে রিভিউ বোর্ড গঠনের মাধ্যমে সাজা কার্যকর হওয়া ব্যক্তিদের ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবি জানান এই আইনজীবী। সরকারের উচিত হবে এই পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ার পরে একটা রিভিউ বোর্ড গঠন করে অতীতের রায়গুলোকে পুনর্বিবেচনা করা, যেন মৃত্যু পরবর্তীতে হলেও যাদের সাথে অন্যায় করা হয়েছে, অবিচার করা হয়েছে, তাদের পরিবার, তাদের দল এবং এই দেশের মানুষ ন্যায় বিচার পেতে পারে। রায়ে বর্তমান বিচার ব্যবস্থায় কোনো প্রভাব পড়বে না উল্লেখ করে প্রসিকিউশন জানায় এটি আন্তর্জাতিক মানসম্মত করতে সহায়তা করবে। জাতি, সারা পৃথিবী এখন ট্রাইব্যুনালে এই রায়ের আলোকে যে বিচারগুলো দেখবে সে ব্যাপারে আর প্রশ্ন ওঠার কোনো সুযোগই থাকলো না। SM আরিফ, মাইটিভি, ঢাকা। মিথ্যা সাক্ষ্যের মাধ্যমে এতদিন জামায়াত নেতৃবৃন্দের উপর জুডিশিয়াল কিলিং চালানো হয়েছে, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের রায় পরবর্তী এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সত্যকে চেপে রাখা যায় না। এদিকে রায়ের পরে কোনো রকম আনন্দ মিছিল না করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। তবে জাতীয় মসজিদে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিস্তারিত আফজাল হোসেনের রিপোর্টে। জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ থেকে বেকসুর খালাস দিয়েছেন সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের আদেশ ঘোষণার পরপরই রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে জামায়াতে ইসলামী। এতে উপস্থিত ছিলেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান সহ শীর্ষ নেতারা। এর রায়ের মধ্য দিয়ে এটা পরিষ্কার হয়ে গিয়েছে, এটা ছিল ইচ্ছাকৃত নেতৃত্ব গণহত্যা। জামায়াতের আমির আরও বলেন, জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে প্রতিশোধের রাজনীতি ও বৈষম্যের রাজনীতির অবসান হবে। মহান আল্লাহর একান্ত ইচ্ছায়, প্রিয় দেশবাসীর সমর্থন সহযোগিতায় যদি এই দেশের সেবা করার দায়িত্ব আমাদের উপরে আসে, আমরা ইনশাআল্লাহ প্রতিশোধের রাজনীতির অবসান ঘটাবো, বৈষম্যের রাজনীতির অবসান ইনশাআল্লাহ ঘটাবো। সংবাদ সম্মেলনের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে এক দোয়া অনুষ্ঠানে যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন এটিএম আজহারুল ইসলামের ছেলে তাসনিম আজহার। যারা জুলুমের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমাদের সমস্ত নেতৃবৃন্দ, সহকর্মী, প্রতিবাদী জনতা, আলেম ওলামা, হুফাজ, আইতাম, যাদেরকেই খুন করা হয়েছে, প্রভুর দরবারে দোয়া করি রব্বুল ইজ্জত তাদেরকে মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করুন। রায়ের পর কোনো ধরনের আনন্দ মিছিল না করার নির্দেশনা দেন জামায়াতের আমির। তবে অসহায় ও এতিমদের মুখে খাবার তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এছাড়া জুলাই বিপ্লবীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ডাক্তার শফিকুর রহমান। বিশেষভাবে কৃতজ্ঞ জুলাই বিপ্লব যাদের হাতে সফল হয়েছে, তাদের কারণেই আজকে এই ন্যায় বিচারটা পাওয়া গেল। যারা চলে গেল তাদেরকে আল্লাহ মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করুন।
আহত পঙ্গু হয়ে যারা কাতরাচ্ছে, আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ামত এনায়েত করুন। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের নেতাদের বৈঠকের পরও সরকারের পক্ষ থেকে জাতীয় নির্বাচনে সুস্পষ্ট ঘোষণা না আসায় হতাশা প্রকাশ করেছে বিএনপি। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ডিসেম্বরের মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে দলটি। তা না হলে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে বলে সতর্ক করেছে বিএনপি। বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে দলটির নেতারা এই কথাগুলো বলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, স্বাভাবিক কাজের পরিবেশ বিনষ্ট হওয়ার যে অভিযোগ সরকারের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছে সেটা মূলত সরকারের নিজস্ব অর্জন। যথাশীঘ্র একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে পরাজিত শক্তির ইন্ধন এবং বিদেশি ষড়যন্ত্র বন্ধ করা সম্ভব। সেই লক্ষ্যে অর্জনের জন্য অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান জন্য একটি সুনির্দিষ্ট রোডম্যাপ প্রদান করা জরুরি, এর কোনো বিকল্প নাই। দেশের দুই শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার সহযোগী মোল্লা মাসুদ সহ 4 জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুর এলাকায় 3 ঘন্টার এক শ্বাসরুদ্ধ করা অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। এই সময় 2টি পিস্তল, 4টি ম্যাগাজিন, 10 রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে। এর আগে সেনাবাহিনী চৌকস সদস্যদের একটি দল বাসাটি ঘিরে রাখে। 2 জনকেই ঢাকায় নিয়ে আসা হচ্ছে। গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। 2001 সালের 25 ডিসেম্বর যে 23 শীর্ষ সন্ত্রাসীর নাম তৎকালীন বিএনপি জামায়াত সরকার ঘোষণা করেছিল তাদের অন্যতম ছিলেন সুব্রত বাইন। তার নামে এখনও ইন্টারপোলের রেড নোটিশ জারি রয়েছে। তাকে ধরিয়ে দিতে তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুরস্কার ঘোষণা করেছিল। এই তালিকায় সুব্রত বাইনের সহযোগী মোল্লা মাসুদও ছিলেন। 4 দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিক্কেই সম্মেলনে অংশ নেবেন তিনি। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী জানান, 7টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করবে ঢাকা টোকিও। ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব আরও জানান, জাপানের কাছে সহজ শর্ত স্বল্প সুদে $1 বিলিয়ন ঋণ সহায়তা চাইবে বাংলাদেশ। 29 ও 30 মে নিক্কেই সম্মেলনের জন্য জাপান গেলেও দ্বিপাক্ষিক সফর হিসেবেও আলাদা গুরুত্ব পাচ্ছে প্রধান উপদেষ্টার এই সফর। সরকার ছাড়াও বিভিন্ন পর্যায়ের 7টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করবে 2 দেশ। জাপানের শ্রমবাজারে দক্ষ জনশক্তি রফতানিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের 4 দিনে জাপান সফরে 1 লাখ দক্ষ জনশক্তি প্রেরণের বিষয়ে ইতবাচক আলোচনা হতে পারে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস কনফারেন্সে সরকারের এই আশার কথা জানান তিনি। এই সময় তিনি বলেন, এই অর্থ বছরে $1 বিলিয়ন বিনিয়োগ নিয়ে জাপানিজ কোম্পানিগুলোর সঙ্গে বৈঠকের কথা রয়েছে। বিস্তারিত মিফতা গালিবের রিপোর্টে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের জাপান সফর নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এটা খুবই আমাদের জন্য ইম্পর্টেন্ট একটা ভিজিট। সফরে বাজেটে 500 মিলিয়ন, রেলওয়েতে 250 মিলিয়ন সহ সর্বমোট $1 বিলিয়ন বিনিয়োগ সহায়তার পাশাপাশি 1 লাখ দক্ষ জনশক্তি প্রেরণের বিষয়ে আলোচনা হবে বলে জানান প্রেস সচিব। আমাদের টার্গেট হচ্ছে 1 লক্ষ বাংলাদেশিকে জাপানে পাঠানো, কিন্তু সেইটা কিভাবে পাঠানো হবে এবং এটা কত দ্রুত পাঠানো যায়, এই ক্ষেত্রে আমাদের যে কোথায় কোথায় সমস্যা আছে সেগুলো কিভাবে খুব দ্রুত দূরীভূত করা যায় এবং আমরা কিভাবে এই জনগোষ্ঠী 1 লক্ষ লোককে আপাতত বা তারপরে আরও বেশি লোককে খুব দ্রুত পাঠানো যায়। মাতারবাড়ি সমুদ্র বন্দর বাস্তবায়ন হলে সিঙ্গাপুর, দুবাইয়ের মতো তা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করেন প্রেস সচিব। মাতারবাড়ির একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে এখানে যে সমস্ত জাহাজের ড্রাফট 20 মিটার তারাও এখানে এসে ভিড়তে পারবেন। তো সেই জন্য এটার জন্য বড় বড় জাহাজ, ফলে আমাদের যেটা হবে যে আমরা তখন মাতারবাড়ি ডিপসিপের পোর্টকে যদি 6টা টার্মিনাল যখন তৈরি হয়ে যাবে, আমাদের আর বাংলাদেশ থেকে এটা সিঙ্গাপুরে আর আমাদের প্রোডাক্ট পাঠানো লাগবে না, যে ওইখান থেকে আবার বিভিন্ন বড় বড় পোর্টে যে পাঠানো এটা এখন ডাইরেক্ট মাতারবাড়ির থেকে হবে। এদিকে জুলাই পরিবারকে 10 লক্ষ টাকার আর্থিক সহযোগিতার পাশাপাশি আহতদের বিভিন্ন দেশ থেকে চিকিৎসক এনে এবং বিদেশে পাঠিয়ে চিকিৎসা নিশ্চিত করছে বলে মন্তব্য করেন উপপ্রেস সচিব আজাদ মজুমদার।
মিফতাক আলী, মাই টিভি, ঢাকা। সরকারি চাকরি অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীরা একদিনের জন্য আন্দোলন স্থগিত করেছেন। সচিবালয় ভূমি মন্ত্রণালয়ে কয়েকজন সচিবের সাথে বৈঠক করে আশ্বাস পেয়ে বুধবার আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন কর্মচারীরা। সরকারি চাকরির নতুন আইনের বিষয়ে বুধবার ক্যাবিনেট সচিবে জানানো হয়। তবে এই আইনে সংশোধন নয়, সম্পূর্ণ বাতিল চান সরকারি কর্মচারীরা। বিস্তারিত সাইদুর রহমান আবিরের রিপোর্টে। গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন সংশোধন করে অধ্যাদেশ আকারে জারি করা হয়। এর প্রতিবাদে শনিবার সকাল থেকেই দিনভর সচিবালয়ে বিক্ষোভ করে আসছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। তাদের আপত্তির মধ্যেই সকল আনুষ্ঠানিকতা শেষ করে রোববার রাতেই জারি করা হয় প্রজ্ঞাপন। সোমবার সচিবালয়ে আরও তীব্র হয় এর প্রতিবাদে আন্দোলন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবারও সচিবালয়ে আন্দোলন করে সরকারি কর্মকর্তা কর্মচারীরা। আজকে সমগ্র সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের এখানে ঢল নেমেছে, কারণ প্রত্যেকের গায়ে এখন প্রত্যেকের একটাই দাবি, এই কালো আইন বাতিল করতে হবে। আমরা বাতিল চাই, আমরা ঘরে ফিরতে চাই, বা যতক্ষণ পর্যন্ত আমরা এই কালো আইন বাতিল না করব, কোনো অফিসিয়াল অর্ডার না পাবো, ততক্ষণ পর্যন্ত আমাদের ঘরে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। মঙ্গলবার সকাল থেকেই সচিবালয়ের স্টাফ ব্যতীত কাউকে প্রবেশ করতে দেয়া হয়নি। এমনকি সচিবালয়ের অ্যাক্রিডিটেশন কার্ডধারী গণমাধ্যম কর্মীদেরও প্রবেশ করতে দেয়া হয়নি। কালো আইন, আপনারা জানেন যে এই আইনে যে কেউ সরকার যে কোনো কর্মকর্তা কর্মচারীকে বিনা নোটিশে, বিনা শোকজে চাকরিচ্যুত করতে পারবে। এটা তো হইতে পারে না, এটা তো কোনো সভ্য কোনো আইন হতে পারে না। আমরা তো সরকারের সাবেক সচিব, আমরা আইনগতভাবেই বিভিন্ন কাজে সচিবালয়ে আসতে পারি। সচিবালয়ে প্রবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আপনাদের মাধ্যমে জানতে চাই আমরা অপরাধটা কি। এদিকে সচিবালয় থেকে আওয়ামী লীগের অনুসারী কর্মকর্তা কর্মচারীদের অপসারণের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি করেছে জুলাই মঞ্চ। শেখ হাসিনা সরকারের ওই স্বৈরাচারের কোন দোষরদের এই বাংলায় চাকিয়ে বসতে দেব না ইনশাআল্লাহ। বিকেল ৩টার পর গণমাধ্যম কর্মীদের প্রবেশ করতে দেয়া হয় সচিবালয়ে। তখন আন্দোলনকারীদের সাথে বৈঠকে বসেন ৩ সচিব। বৈঠক শেষে জানানো হয় বুধবার স্থগিত রাখা হবে কর্মসূচি। নতুন আইন নিয়ে মন্ত্রিপরিষদ সচিবের সাথে বুধবার বৈঠকে বসবেন সচিবরা। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। দুর্নীতির অভিযোগ থাকা জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাময়িক অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরের বিদেশ গমনে নিষেধাজ্ঞা ও জাতীয় পরিচয়পত্র ব্লকের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন কালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক এস.এম. রাশেদুল হাসান তানভীরের দেশ ত্যাগ নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লকের আবেদন করেন। আবেদনে বলা হয়, তানভীরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য সহ নানাবিধ দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে নামে বেনামে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। মানিকগঞ্জে হত্যা ও ভাঙচুর মামলায় নিয়মিত হাজিরা শেষে সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে 6 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। দুপুরে মানিকগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাদবির ইয়াসিন আহসান চৌধুরীর এজলাসে হাজির করা হলে বিচারক 6 দিনের রিমান্ডের আদেশ দেন। এ সময় আদালত প্রাঙ্গণে জড়ো হওয়া বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মমতাজ বেগমের শাস্তির দাবিতে স্লোগান দেন এবং তাকে পুলিশের প্রিজন ভ্যানে তোলার সময় ডিম নিক্ষেপ করে। এর আগে সকাল 8:30টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মমতাজ বেগমকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করার সময় এসে গেছে বলে মন্তব্য করেছেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমেদা খাতুন। সকালে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির প্রধান কার্যালয়ে বাংলাদেশের অর্থনীতি 2024-25 তৃতীয় অন্তর্বর্তীকালীন পর্যালোচনা বিষয়ে এক প্রেস ব্রিফিংয়ে কথা বলেন তিনি। বাজেট বাস্তবায়ন যে সরকারি করুক, প্রাতিষ্ঠানিক সক্ষমতা থাকলে বাস্তবায়নের সমস্যা হবে না বলেও এ সময় মন্তব্য করেন তিনি। সরকারের পক্ষ থেকে একটা তারিখ মানে একটা দেওয়া হয়েছে, টাইম ফ্রেম, কিন্তু এখন মনে হচ্ছে যে একটা নির্দিষ্ট ডেট দেওয়াটা একটা যুক্তিযুক্ত হবে, একটা ভালো ডিসিশন।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি জানিয়েছে অর্থ পাচার, ঘুষ, অনলাইন জুয়া, সন্ত্রাসী কাজে অর্থায়ন ও ক্রিপ্টো ট্রেডিং সহ অবৈধ অর্থ লেনদেনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে মোবাইল ব্যাংকিং। সকালে রাজধানীর ধানমন্ডিতে মাইডাস সেন্টারে মোবাইল আর্থিক সেবা খাতে সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি বলেন, প্রায় 1100 মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস এজেন্ট শনাক্ত করা হয়েছে অনলাইন জুয়ায়। আইপিএল, বিপিএল এর মতো টুর্নামেন্টকে কেন্দ্র করে দেশে দেদারসে মোবাইলে অনলাইন জুয়ার অর্থ লেনদেন হলেও সেবাদাতা প্রতিষ্ঠানগুলো তা বন্ধে কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না। প্রশ্নোত্তর আলোচনা করবো, আমরা অনুষ্ঠিত করবো। সবাইকে ধন্যবাদ। অগ্রণীভাবেই জোরালো ভূমিকা প্রতিযোগিতায় লিপ্ত আছে, যেটি একদিক থেকে যেরকম আমাদের এই খাতে মানে তুলনামূলকভাবে সহজলভ্য উপায়ে এবং মোটামুটিভাবে মানে বলবো যে সাধারণ মানুষকে সম্পৃক্ত করা, অন্তর্ভুক্ত করে আর্থিক সেবা মানুষের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি করেছে। সেই খাতটা নিয়ে আমরা এই গবেষণাটা করেছি আজকে, বিশেষ করে এই কারণে যে আপনাদের মতো যারা গণমাধ্যমে কাজ করেন, আপনাদেরই বিভিন্ন সময় প্রতিবেদনে এবং অন্যান্য গবেষণা এবং বিশেষ করে সাম্প্রতিককালে সরকারেরও কিছু কিছু উদ্যোগের মাধ্যমে এই খাতে সুশাসনের ঘাটতি, চ্যালেঞ্জ, দুর্নীতি, অর্থ পাচার এই ধরনের বিষয়গুলি আলোচিত হয়েছে।